নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। তো তোমাদের যেটা ফার্স্ট ইউনিট ছিল সেটা শেষ হয়ে গেছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটের কি? তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যার মধ্যে পড়ছে বাণিজ্য। তাহলে এখানে আমরা দেখবো যে বাণিজ্য কয় প্রকারের হয়, বাণিজ্যের শ্রেণী বিভাগগুলো কি কি রয়েছে, এই যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এগুলো কি কি। তার পাশাপাশি আমরা দেখবো বিভিন্ন যে আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো কি কি, যেমন সার্ক হতে পারে, আসিয়ান, এই সমস্ত জিনিসগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে চলো শুরু করি তোমাদের ভূগোল ক্লাস। সেটা কি? বাণিজ্য। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে। প্রথম ভিডিও যেটা ছিল সেখানে আমি আলোচনা করেছি যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কি। এখানে আমরা আলোচনা করব যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটা কাকে বলছে। তৃতীয় স্তর, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর, এই দুটোর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। যেমন ধরো এখানে লেখা আছে, প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য মানুষ যে সমস্ত কার্য সম্পাদন করে তাকে তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ বলে। কি দেখলাম আমরা এখানে? প্রথম স্তর ও দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যে সমস্ত কাজ করা হয়। অর্থাৎ প্রথম স্তরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের উৎপাদন, যেমন হয়তো ধান উৎপাদন হলো বা গম উৎপাদন হলো। এই ধান এবং গমটা আমরা উৎপাদন করলাম, এবার আমরা কি করব? আমরা এটাকে কোনো একটা শিল্প কলকারখানাতে নিয়ে যাব। ধরো কোনো একটা শিল্প কলকারখানাতে আমরা নিয়ে যাব, তো কিসের মাধ্যমে নিয়ে যাব? আমার কি দরকার? এই যে ধান গম এগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমার কি দরকার? পরিবহন ব্যবস্থা দরকার। এই পরিবহন ব্যবস্থাটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে কি হচ্ছে? এই যে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কি? শিল্প। এই প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে যে সংযোগ সাধন করছে বা সমন্বয় সাধন ঘটাচ্ছে সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ কি হতে পারে? যোগাযোগ ব্যবস্থা হতে পারে, পরিবহন ব্যবস্থা হতে পারে, ব্যবসা বাণিজ্য, পরিষেবা, এগুলো কি তোমার? এগুলো হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ। তাহলে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ক্লিয়ার। প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে যে সমন্বয় সাধন ঘটছে বা যে সংযোগ সাধন ঘটছে সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে এর উদাহরণ কি? পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এগুলো হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ। ক্লিয়ার স্টুডেন্টস? এবার আমরা দেখব এই যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ আমরা দেখলাম কি, এবার তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংযোগ সাধনকারী। কি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপটা কি? সংযোগ সাধন করছে। কিসের মধ্যে সংযোগ সাধন করছে? প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যের মধ্যে সমন্বয় সাধন করছে বা সংযোগ সাধন করছে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, গম উৎপন্ন হলো। এবার গমটা উৎপন্ন হওয়ার পর আমি কি করব? আমি কোনো একটা শিল্প কলকারখানাতে নিয়ে যাব। কিসের মাধ্যমে নিয়ে যাব? আমার কি দরকার? আমার পরিবহন ব্যবস্থা দরকার, যোগাযোগ ব্যবস্থা দরকার। তাহলে প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর, এই প্রথম এবং দ্বিতীয় স্তরের মধ্যে যে সংযোগ সাধন ঘটাচ্ছে সেটা হচ্ছে আমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা কি? সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় স্তরের কার্যাবলীর উন্নতি। তাহলে তৃতীয় স্তরের কার্যাবলী যত উন্নতি হবে ততই কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্তরের কার্যাবলীরও উন্নতি হবে। যেমন এখানে দেখলাম এই যে গমটাকে আমরা পরিবহনের মাধ্যমে শিল্প কলকারখানাতে নিয়ে যাচ্ছি। এবার আমার ধরো পরিবহন ব্যবস্থা খুব খারাপ হয়ে গেল বা আমার রাস্তাঘাটের ব্যবস্থা খুব খারাপ হয়ে গেল, তাহলে কি আমি সঠিক সময়ে গমগুলোকে আমার শিল্প কলকারখানাতে নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে যত যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, ততই আমার কি হবে? আমার সুবিধা হবে। তাহলে এই যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার উন্নতিটা কিসের সঙ্গে যুক্ত? ওটা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত। তাহলে প্রথম স্তরের এবং দ্বিতীয় স্তরের কার্যাবলীরও কিন্তু উন্নতি হচ্ছে এই তৃতীয় স্তরের কার্যাবলীর হাত ধরে। ক্লিয়ার স্টুডেন্টস? এবার আমরা দেখব সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার। তাহলে প্রথম স্তরের কার্যাবলী যদি উন্নতি হয়, দ্বিতীয় স্তরের কার্যাবলী যদি উন্নতি হয়, তাহলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। যেমন গমটাকে আমি সঠিক সময়ে শিল্প কলকারখানায় নিয়ে এলাম,
এবার সেখান থেকে বিভিন্ন ধরনের পণ্য উৎপন্ন করতে পারলাম, এবার পণ্যগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে গেল বা বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেল, তাহলে কি হবে, ব্যবসা বাণিজ্যের যেটা প্রসার ঘটছে সেই ব্যবসা বাণিজ্যের প্রসারটা কিন্তু খুব দ্রুতভাবে ঘটতে থাকবে। তাহলে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর আরেকটা বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রযুক্তি নির্ভরতা। বর্তমান যুগে প্রযুক্তি নির্ভরতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে। যেমন বাড়িতে বসে আমরা কি করি, বাড়িতে বসে আমরা হয়তো মোবাইল নিয়ে দেখছি যে কোন কোন জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, বা আমার ধরো একটা জামা পছন্দ হয়েছে, আমি বাড়িতে বসে অর্ডার দিয়ে দিলাম, বা আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়িতে বসে খাবার অর্ডার করে দিলাম। তাহলে এগুলো কি, এগুলো যে একটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের পরিষেবা আমরা সঠিক সময়ে পাচ্ছি, বিভিন্ন ধরনের পরিষেবার একটা উন্নতি ঘটছে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে। তাহলে প্রযুক্তি নির্ভরতা কিন্তু অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যুগে প্রযুক্তি নির্ভরতা কিন্তু তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে অনেকটাই বাড়ছে। আমার ধরো খুব খিদে পেয়েছে, আমার পকেটে পয়সা নেই, কিন্তু আমার পকেটে কি আছে, আমার পকেটে মোবাইল আছে। এবার মোবাইলে কি রয়েছে, মোবাইলে অনলাইনে যে টাকা লেনদেন করা হয় সেই পদ্ধতিটা আমার মোবাইলে আছে। তাহলে আমি কি করবো, আমি সে দোকানে গিয়ে খেলাম, এবার খাওয়া দাওয়ার পর আমি এরকম ভাবে পেমেন্ট করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি কিন্তু অনেকটাই ঘটছে। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিষেবামূলক কার্যাবলী। বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পরিষেবা, এগুলোর কিন্তু একটা উন্নতি ঘটছে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর হাত ধরে। তাহলে এটা গেল তোমার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কি আমরা জানলাম। এবার তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা জানলাম। এবার আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে বাণিজ্য। তোমরা এই বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য কথাটা অনেকেই শুনেছো। আগের দিনে কি হতো, আগের দিনে মানুষ জলপথে ব্যবসা বাণিজ্য করতে যেত, বা বাণিজ্য কেমন করে চলতো, বিভিন্ন ধরনের বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো। ধরো আমার কাছে কোনো একটা জিনিস আছে, আমি অন্য একটা জিনিস কিনবো, তাহলে আমার জিনিসটা ওকে দিলাম, তার বিনিময়ে সে আমাকে ওই জিনিসটা দিল, ওর জিনিসটা দিল, এরকম ভাবে বাণিজ্যটা ঘটতো। তাহলে বাণিজ্যের সংজ্ঞা কি হতে পারে, যে পদ্ধতির সাহায্যে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়, কোন একটা পণ্য বা প্রোডাক্টের ক্রয় বিক্রয় কিনবো বা বিক্রি করব, আদান প্রদান ঘটবে, বিনিময়, আমদানি রপ্তানি ইত্যাদির মাধ্যমে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়, সেই সংক্রান্ত পরিষেবার আনুষঙ্গিক কাজকর্মকে বলছে বাণিজ্য। তাহলে কোন একটা পণ্য দ্রব্য কি হচ্ছে, পণ্য দ্রব্যের আদান প্রদান হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, বিনিময় হচ্ছে, কোন একটা পণ্য আমরা আমদানি করছি, রপ্তানি করছি, এর ফলে কি হচ্ছে, উৎপাদনকারী কোন একটা উৎপাদন যে উৎপাদন করছে সেই উৎপাদনকারী এবং যে ভোগকারী যে পণ্যটা গ্রহণ করছে বা ভোগ করবে সেই ভোগকারীর মধ্যে যে যোগসূত্র স্থাপন করা হচ্ছে, সেই সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেই সংক্রান্ত কাজকর্মকে আমরা বলছি বাণিজ্য। ক্লিয়ার। এবার আমরা দেখবো বাণিজ্যের শ্রেণী বিভাগগুলো কি কি, বাণিজ্য কয় প্রকারের হয় সেগুলো আমরা এক এক করে পড়বো। তাহলে বাণিজ্য তোমার 4 প্রকারের হয়। একটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি বাণিজ্য, আর একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। তাহলে এবার আমরা এই জিনিসগুলো এক এক করে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য। কিছু মনে পড়ছে আভ্যন্তরীণ বাণিজ্য দেখে? তোমরা নিশ্চয় পড়েছো আভ্যন্তরীণ মৎস্য শিকার কি, মনে আছে নিশ্চয়। যারা আভ্যন্তরীণ মৎস্য কি সেটা বুঝতে পেরেছো, জানো, তারা বুঝতে পারবে যে আন্তর্জাতিক বাণিজ্যটা কি। আর যারা মাছের ভিডিওটা দেখোনি বা মাছ সংক্রান্ত একটা ভিডিও রয়েছে, যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে। ওখান থেকে তোমরা যদি বুঝতে পারো যে আভ্যন্তরীণ মৎস্য শিকার বা আভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র কি, তাহলে তোমরা এই বিষয়টা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্য, এটা ধরো আমার দেশ, এটা হচ্ছে একটা অন্য দেশ। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্যটা কি, নিজের দেশের অভ্যন্তরে যে বাণিজ্যগুলো হবে বা বাণিজ্য ক্রিয়া সম্পূর্ণ হবে সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য। দেখো, দেশের অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় আদান প্রদান করা হয় তাকে বলছে আভ্যন্তরীণ বাণিজ্য। আভ্যন্তরীণ মানে হচ্ছে নিজের দেশের মধ্যে, আমার দেশের মধ্যে যে বাণিজ্য সম্পূর্ণ হবে, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় হবে, আদান প্রদান হবে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য। ক্লিয়ার। নেক্সট কি, নেক্সট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যটা কি, আভ্যন্তরীণ বাণিজ্যের ঠিক অপোজিটটা। যখন এক দেশের সঙ্গে অন্য এক দেশ হতে পারে বা একাধিক দেশের মধ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় বা আদান প্রদান করা হয় তাকে বলছে আন্তর্জাতিক বাণিজ্য। ধরো এটা একটা দেশ রয়েছে, এই দেশের সঙ্গে এই দেশের হতে পারে, এই দেশের হতে পারে, এই দেশের হতে পারে, অর্থাৎ বিভিন্ন দেশের, একটা দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে পণ্য দ্রব্যের বা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় আদান প্রদান, এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের উদাহরণ।
সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্য। যেমন ভারত কি করে, ভারতের যে শ্রুতি বস্ত্রগুলো রয়েছে, ভারতের শ্রুতি বস্ত্র বিদেশে রপ্তানি করা হয়, এটা একটা আন্তর্জাতিক বাণিজ্যের উদাহরণ হতে পারে। বা ভারত কি হয়, ভারত মিডল ইস্টের দেশগুলো থেকে খনিজ তেল ক্রয় করে, সেটা একটা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পড়ছে। তাহলে এটা হলো তোমার আন্তর্জাতিক বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য কি হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে অপোজিট কিসের, অপোজিট হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্যের। আভ্যন্তরীণ বাণিজ্যটা কি বললাম, আভ্যন্তরীণ বাণিজ্যটা হচ্ছে নিজের দেশের মধ্যে। ধরো যেমন দার্জিলিং এর চা, দার্জিলিং এর চা কোথায় উৎপন্ন হবে, দার্জিলিং উৎপন্ন হবে। সে দার্জিলিং এর চাটা হয়তো কেরালাতে পাঠানো হলো বা আসামে পাঠানো হলো, বা কেরালা থেকে মশলা আমরা আমাদের রাজ্যে নিয়ে এলাম। অর্থাৎ দেশের মধ্যে যে সমস্ত পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয় হচ্ছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য। আর দেশের বাইরে বা অন্য দেশের সঙ্গে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয় বা আদান প্রদান সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ক্লিয়ার? এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমদানি বাণিজ্য। আমদানি রপ্তানি, এই জিনিসটা তোমরা অনেকে শুনেছো যে আমদানি কাকে বলে, রপ্তানি কাকে বলে। যখন কোনো দেশ কোনো পণ্য সামগ্রী অন্য দেশ থেকে নিজের দেশে নিয়ে আসে তখন তাকে আমরা বলছি আমদানি। ধরো এটা একটা কোনো একটা দেশ, এটা একটা কোনো দেশ, তাহলে এই দেশ যখন এই দেশ থেকে কোনো একটা পণ্য সামগ্রী নিজের দেশে নিয়ে এলো সেটা হচ্ছে আমদানি বাণিজ্য। যখন কোনো দেশ অন্য কোনো একটা দেশ থেকে নিজের দেশে কোনো একটা পণ্য সামগ্রী নিয়ে আসবে সেটা হচ্ছে আমদানি বাণিজ্য। আর আমদানি বাণিজ্যের অপোজিটটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। যখন কোনো দেশ তার উদ্বৃত্ত কোনো পণ্য সামগ্রী অন্য দেশকে বিক্রি করে তখন সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। যেমন একটা কোনো দেশ, ধরো এই দেশটা তার কোনো একটা পণ্য সামগ্রী অন্য একটা দেশে পাঠালো, এই এরোপ্লেনটা দেখতে পাচ্ছ, এরোপ্লেনের মাধ্যমে ধরো অন্য দেশে পাঠালো, তাহলে সেটা কি, সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আমি জাস্ট একটু এক্সাম্পল দিলাম যে এরোপ্লেনের মাধ্যমে পাঠাতে পারে বা জলপথের মাধ্যমে হতে পারে, এগুলো হচ্ছে তোমার রপ্তানি বাণিজ্য। যখন কোন একটা দেশ তার উদ্বৃত্ত পণ্য সামগ্রী অন্য দেশকে পাঠাবে সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য। যখন আমি অন্য দেশ থেকে নিয়ে আসবো সেটা হচ্ছে আমদানি বাণিজ্য, আর যখন আমি অন্য দেশে পাঠাবো সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। ক্লিয়ার স্টুডেন্টস? এবার আমরা কি দেখবো, এবার যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সংজ্ঞাটা পড়ার পরে যে আভ্যন্তরীণ বাণিজ্য কি, আন্তর্জাতিক বাণিজ্য কি। এই যে সংজ্ঞা আমি বলছি না এখানে, সংজ্ঞা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হতে পারে। আভ্যন্তরীণ বাণিজ্য যখন দেশের মধ্যে বাণিজ্য করা হবে তখন সেটা হবে আভ্যন্তরীণ বাণিজ্য। যখন অন্য এক বা একাধিক দেশের সঙ্গে বাণিজ্য করা হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে বলো তো কার ব্যাপ্তি বা বিস্তার বেশি হবে, একটা মানে সাধারণ ধারণা থেকে তোমরা বলো, আভ্যন্তরীণ বাণিজ্যের ব্যাপ্তি বা বিস্তার বেশি হবে বা আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপ্তি বা বিস্তার বেশি হবে, কার বেশি হবে? নিশ্চয় বলবে স্যার আভ্যন্তরীণ বাণিজ্যটা দেশের মধ্যে সংগঠিত হচ্ছে, আর আন্তর্জাতিক বাণিজ্যটা কি হচ্ছে, এক দেশের সঙ্গে বহু দেশের হচ্ছে, এক বা একাধিক দেশের হচ্ছে। তাহলে ব্যাপ্তি বা বিস্তার নিশ্চয় আভ্যন্তরীণ বাণিজ্যের কম হবে আর আন্তর্জাতিক বাণিজ্যের বেশি হবে। কারণটা কি? কারণটা আন্তর্জাতিক বাণিজ্যটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে হচ্ছে বা অঞ্চলের মধ্যে হচ্ছে, আর আন্তর্জাতিক বাণিজ্যটা কি হচ্ছে, বহু এলাকার মধ্যে হচ্ছে বা বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হচ্ছে, তাই জন্য এর ব্যাপ্তি বা বিস্তারটা হবে বেশি। এবার হচ্ছে পণ্য বৈচিত্র্য আমরা কোথায় বেশি দেখতে পাবো। পণ্য বৈচিত্র্য বলতে কি, বিভিন্ন জিনিসের যে ভ্যারাইটি সেটা হচ্ছে পণ্য বৈচিত্র্য। আমাদের দেশের মানুষের কি রীতিনীতি, রুচি, পোশাক পরিচ্ছদ এগুলো প্রায় একই ধরনের। তাহলে দেশের অভ্যন্তরে যে বাণিজ্যগুলো হবে সেগুলোর পণ্য বৈচিত্র্য হবে কম। আর যেগুলো আন্তর্জাতিক বাণিজ্য, এবার বিভিন্ন দেশের তোমার কি হবে, ভাষাটা আলাদা, রীতিনীতি আলাদা, পোশাক পরিচ্ছদ আলাদা। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা কি দেখতে পাবো, যে পণ্য সামগ্রীর যে বৈচিত্র্য সেটা আমরা দেখতে পাবো অনেকটাই বেশি। ক্লিয়ার? ব্যাপ্তি বা বিস্তার কার বেশি? ব্যাপ্তি বা বিস্তার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বেশি। পণ্য বৈচিত্র্য কার বেশি? পণ্য বৈচিত্র্য হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্যের বেশি। নেক্সট হচ্ছে নিয়ম নীতি। আভ্যন্তরীণ বাণিজ্যের নিয়ম নীতি হচ্ছে সরল প্রকৃতির। ধরো কোনো একটা দোকানদার ফোন করলো যে দাদা আমার 1 কুইন্টাল রড দরকার বা 1 কুইন্টাল সিমেন্ট দরকার, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আমরা সেই যে যার দরকার পড়ছে জিনিসটা তাকে আমরা পাঠাতে পারবো। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে সেটা কি সম্ভব হবে? এবার ধরো আমেরিকা থেকে কেউ ফোন করলো ভারতে যে আমার এই জিনিসটা দরকার হচ্ছে, বা রাশিয়া থেকে কেউ ফোন করলো যে আমার এই জিনিসটা দরকার হচ্ছে, তাহলে কি আমরা সহজে পাঠাতে পারবো না। মানে তুলনামূলক যদি আমরা আলোচনা করি যে আভ্যন্তরীণ বাণিজ্যে আমরা যত সহজে জিনিসটা ডেলিভারি করতে পারবো, এই আন্তর্জাতিক বাণিজ্যে সেটা খুব সহজে বা খুব তাড়াতাড়ি সম্ভব হবে না। তাহলে কি হতে পারে? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে আভ্যন্তরীণ বাণিজ্যের নিয়ম নীতি হচ্ছে সরল প্রকৃতির, আর আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম নীতি হচ্ছে তোমার কঠিন প্রকৃতির বা জটিল প্রকৃতির হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে মুদ্রার ব্যবহার। দেশের অভ্যন্তরে কোন বাণিজ্য হয়?
আভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে। এই আভ্যন্তরীণ বাণিজ্য হয় একই ধরনের মুদ্রা ব্যবহার করা হয়। এবার ধরো আমি কোন একটা দোকান করলাম, দোকানে আমি কি করছি, আমি পণ্য বিক্রি করছি। এবার কেউ যদি আমাকে নেপালের টাকা এসে দেয় বা শ্রীলঙ্কার টাকা এসে আমাকে দেয়, আমি কিন্তু তার টাকাটা নেব? নিশ্চয়ই নেব না। আমি কি টাকা নিব? আমি ভারতের টাকা নিব, কেননা আমি ভারতের মধ্যে ব্যবসা করছি, আমি আভ্যন্তরীণ ব্যবসা করছি। তাহলে কি হয়, তাহলে কি হচ্ছে, তাহলে দেশের অভ্যন্তরে বাণিজ্য হওয়ায় এই ধরনের এই বাণিজ্যে একই ধরনের মুদ্রা ব্যবহার করা হয়। আর আন্তর্জাতিক বাণিজ্য কি হয়, আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হয় এই বাণিজ্যে বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবহার করা হয়। যেমন তোমার ডলার, ইউরো, এই সমস্ত বিভিন্ন ধরনের যে মুদ্রাগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করা হয় আন্তর্জাতিক বাণিজ্যে। তাই এটা তোমাদের নিশ্চয় ক্লিয়ার, আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্য তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার। আর আমি একটা কথা বলে রাখি যে এই ক্লাসে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করছি সেগুলোর যে নোটস গুলো সেগুলো তোমরা আমাদের এলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশন থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো। তারপরে ক্লাসটা দেখার পর তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাও, এখান থেকে যে নোটস গুলো রয়েছে সেই নোটস গুলোকে একবার পড়ো, দেখবে তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হলো আন্তর্জাতিক বাণিজ্য এবং আভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য। এবার আমরা যেটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি WTO, বা কি বিশ্ব বাণিজ্য সংস্থা যেটাকে বলছে সেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হওয়ার আগে এই কিছু একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলো কি কি, এই ইতিহাসটা আমরা পূর্ব ইতিহাসটা জানবো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ভারত সহ বিশ্বের আরো 23টি দেশ বিশ্ব বাণিজ্য কিভাবে হবে সে সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা শুরু করে। সেই আলোচনার মাধ্যমে 1947 সালের 30 অক্টোবর একটা চুক্তি হয়। সেই চুক্তিটা কি, সেই চুক্তিটা হচ্ছে গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড। সেটা চুক্তিটা কবে হলো, সেই চুক্তিটা হলো 1947 সালের 30 অক্টোবর। চুক্তিটা কবে কার্যকরী হলো, চুক্তিটা কার্যকরী হলো 1948 সালের 1 জানুয়ারি কার্যকরী হলো। তাহলে কি হলো, ভারত সহ 23টি দেশ একটা চুক্তি করলো 1947 সালের 30 অক্টোবর, যেটা নাম হচ্ছে গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এই চুক্তিটা কবে কার্যকরী হলো, তাহলে সেটা কার্যকরী হলো 1948 সালের 1 জানুয়ারি। এবার কি হলো, এই যে গ্যাটের, এই যে গ্যাট তোমরা দেখতে পাচ্ছ, সেই গ্যাটের উরুগুয়ের বৈঠকে বা 8ম রাউন্ড বৈঠকে কি হলো, ভারত সহ আরো 123টি দেশের প্রতিনিধিরা মিলে গ্যাটের পরিবর্তে আর একটা নতুন যে সংস্থা, নতুন সংস্থার নাম কি, WTO। এই WTO গড়ে তোলার একটা প্রস্তাব গ্রহণ করলো। কত সালে, 1994 সালের 15 এপ্রিল 123টি দেশের প্রতিনিধিরা মিলে গ্যাটের পরিবর্তে, যে গ্যাটটা রয়েছে সেই গ্যাটের পরিবর্তে একটা নতুন সংস্থা WTO গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করলো। তারপরে 1995 সালের 1 জানুয়ারি WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্ভব হলো। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে WTO কবে প্রতিষ্ঠা হয়, উত্তর হবে কি 1995 সালের 1 জানুয়ারি WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্ভব হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হলো, প্রথমে হচ্ছে 1947 সালে 30 অক্টোবর একটা চুক্তি হলো যেখানে গ্যাট প্রতিষ্ঠা হলো। এবার গ্যাট কবে কার্যকরী হলো, 1948 সালের 1 জানুয়ারি গ্যাট কার্যকর হলো। পরবর্তীকালে সেই গ্যাটের 8ম রাউন্ড বৈঠকে বা উরুগুয়ের বৈঠকে কি হলো, গ্যাটের পরিবর্তে WTO গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করা হলো। এবার প্রস্তাবটা কবে গ্রহণ করা হলো, 1994 সালের 15 এপ্রিল। আর কবে কার্যকরী হলো, 1994 সালের 1 জানুয়ারি এই WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্ভব হলো। এই WTO এর জিনিসটা কি তাহলে, WTO কি, WTO আমরা বললাম যে বিশ্ব বাণিজ্য সংস্থা, সারা বিশ্বে বাণিজ্যকে সহজতর করা, বাণিজ্যের যে জটিলতা রয়েছে সেই জটিলতা যেন না থাকে, বাণিজ্যকে সহজতর করা, বাণিজ্য নীতি পরিচালনা করা, বাণিজ্য করার জন্য যে নিয়ম নীতিগুলো রয়েছে সেই নিয়ম নীতিগুলো পরিচালনা করা, এবং সদস্য যে দেশগুলো রয়েছে সেই সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের যে বিরোধ রয়েছে সেই বাণিজ্য বিরোধটাকে নিষ্পত্তি করার জন্য যে বাণিজ্যিক সংগঠন গড়ে উঠলো সেটার নাম হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে আমরা বাংলায় বলি বিশ্ব বাণিজ্য সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থার
সদস্য সংখ্যা কতটি? সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 166। 166তম দেশের নাম কি তোমরা মনে রাখবে? তিমুর লেস্টে বা তিমুর লিস্ট 30 আগস্ট 2024 সালে WTO এর সদস্য হয়। আর এই WTO এর হেডকোয়ার্টার কোথায়? WTO এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে, সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। মনে থাকবে বিষয়গুলো। তাহলে এটা হলো তোমার WTO। তাহলে স্যার WTO কিভাবে উৎপত্তি হলো আমরা বুঝতে পারলাম, WTO সদস্য সংখ্যা কত আমরা বুঝতে পারলাম, WTO কি সেটা আমরা বুঝতে পারলাম। এবার WTO এর কাজ কি স্যার? চলো কার্যাবলী নিয়ে এবার আমরা আলোচনা করি। প্রথমে WTO এর কার্যাবলী আমরা এবার আলোচনা করব। WTO এর কার্যাবলীগুলো কি কি? বাণিজ্য চুক্তি রূপায়ণ করা। WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার একটা কাজ হচ্ছে বাণিজ্য চুক্তি রূপায়ণ করা, অর্থাৎ বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে বাণিজ্যের যে একটা চুক্তি সেটা স্বাক্ষর করা। ধরো কোনো একটা দেশে কোনো একটা পণ্য উৎপন্ন হচ্ছে, বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, তাহলে কি হচ্ছে, সে দেশটা একটা চুক্তি করলো যে আমার দেশে যে পণ্যগুলো বেশি উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা একটা অন্য দেশকে পাঠাবো বা অন্য দেশে আমরা সেগুলো রপ্তানি করব। তাহলে তারা একটা কি করলো, তারা একটা চুক্তি স্বাক্ষর করলো। এরকম ভাবে বিভিন্ন যে চুক্তিগুলো রয়েছে সেগুলো স্বাক্ষর করা হয় এই WTO এর মধ্যে। নেক্সট কি? বাণিজ্য বিষয়ে মধ্যস্থতা। বাণিজ্যের যে বাণিজ্য বিষয়ে বিভিন্ন মধ্যস্থতা করে এই WTO। ধরো কোনো একটা দেশে কোনো একটা পণ্য উৎপন্ন হলো, এবার সে দেশটা অন্য একটা দেশে পাঠাবে। তাহলে কি হচ্ছে, অন্য একটা দেশে পাঠাবে। তাহলে ওই দেশটা বললো, WTO কে বললো যে আমার দেশে এই জিনিসটা দরকার পড়েছে। তখন WTO দেখছে যে কার দেশে এই জিনিসটা বেশি উৎপন্ন হচ্ছে। WTO দেখলো যে এই দেশে বেশি উৎপন্ন হচ্ছে, তখন তারা এই দেশকে বললো যে এই জিনিসটা তোমার দেশে বেশি উৎপন্ন হয়, তোমরা সেই জিনিসটাকে অন্য একটা দেশে পাঠাতে হবে বা পাঠাতে হবে। তাহলে কি হলো, এই দেশটা কাকে বললো? WTO কে বললো যে আমার এই জিনিসটা দরকার। এবার WTO দেখলো যে ওই জিনিসটা কার কাছে বেশি আছে, WTO দেখলো যে দেশের কাছে বেশি আছে সে দেশকে খবর দিল। তারপরে কি হচ্ছে, তারপরে এই দেশটা ওই দেশটাকে জিনিসটা পাঠালো। তাহলে এই যে মধ্যস্থতা সেটা কে করলো? সেটা হচ্ছে WTO। তাহলে WTO আমরা দেখতে পাই যে বাণিজ্যের বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা করা হয় WTO এর মধ্যে। নেক্সট হচ্ছে বাণিজ্য সংক্রান্ত বিরোধের মীমাংসা করা। এবার ধরো ব্যবসা বাণিজ্য করছে, এবার ব্যবসা বাণিজ্য করার সময় কি হয়, বিভিন্ন দেশের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কোন একটা দেশে কোনো একটা পণ্য বেশি উৎপন্ন হলো, এবার কোন যে দেশে নাই সে দেশকে সে দিবে, তখন সে ভাবছে সে দেশে তো ওই জিনিসটা নাই, আমি যে সেই জিনিসটার দাম বাড়িয়ে দিই। হ্যাঁ, সে দাম বাড়িয়ে দিল, অন্য দেশকে বিক্রি করছে। তখন সেই দেশটা দেখতে পেলো যে আমার দেশে এই জিনিসটা নাই, সেই জন্য সে কি করলো, সে দাম বাড়িয়ে দিল। হ্যাঁ, তাহলে কি হবে, একটা বিরোধ সৃষ্টি হবে। এই বিরোধের সৃষ্টি হওয়ার জন্য, এই বিরোধের মীমাংসা করার জন্য বা এই বিরোধের সমস্যার সমাধান করার জন্য WTO ডিসপিউট সেটেলমেন্ট বডি নামক একটা পর্ষদ গঠন করা হয়েছে। যে বিভিন্ন যে বিরোধগুলো রয়েছে বা বিভিন্ন যে বিরোধগুলো সৃষ্টি হচ্ছে সেই বিরোধের মীমাংসা করার জন্য ডিসপিউট সেটেলমেন্ট বডি নামক একটা পর্ষদ WTO গঠন করা হয়েছে। তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থায়, তাহলে আমরা বলতে পারি যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর একটা কাজ হচ্ছে বাণিজ্য সংক্রান্ত যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধের মীমাংসা করা হচ্ছে WTO এর কাজ। নেক্সট কি? উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা। যেগুলো উন্নয়নশীল দেশ রয়েছে, উন্নত দেশ আমরা জানি, একটা হচ্ছে উন্নয়নশীল দেশ, একটা হচ্ছে অনুন্নত দেশ। তাহলে উন্নয়নশীল দেশ আমরা কাকে বলবো? যে দেশগুলো উন্নতির হবে, যে দেশগুলোতে উন্নতির সম্ভাবনা রয়েছে বা যে দেশগুলো পরবর্তীকালে উন্নত দেশে পরিণত হবে সেগুলোকে আমরা বলি উন্নয়নশীল দেশ। তাহলে উন্নয়নশীল দেশগুলোকে WTO বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদান করে, যেমন তোমার টাকা পয়সা দিয়ে হোক বা বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে সহায়তা প্রদান করা WTO এর একটা কাজ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতা। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কি হয়, টাকা পয়সার প্রয়োজন হয়। যে বিভিন্ন দেশে আমরা বাণিজ্য করার জন্য আমরা আগেই পড়েছি যে কোন একটা শিল্পের উন্নতির জন্য টাকা পয়সার প্রয়োজন হচ্ছে বা আর্থিক যে সহযোগিতা সেগুলো দরকার। তাহলে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য কিন্তু একটা টাকা পয়সারও তাহলে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন। তাহলে WTO কি করছে? WTO ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে তোমার IMF, যেটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই ফান্ডগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করায় এই WTO। তাহলে আমরা বলতে পারি WTO IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা সংযোগ স্থাপন ঘটায় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বা আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এগুলো ছিল WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কার্যাবলী বা কাজগুলো কি কি আমরা দেখলাম। এবার আমরা দেখবো পৃথিবীর প্রধান প্রধান অর্থনৈতিক গোষ্ঠী সমূহ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে
ব্রিক্স, BRICS, ব্রিক্স। বি দিয়ে কি? বি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে কি? আর দিয়ে রাশিয়া, আই দিয়ে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া, সি দিয়ে চায়না, আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। ব্রিক্স এর ফুল ফর্ম কি? ক্লিয়ার? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এটা হচ্ছে ব্রিক্স এর সম্পূর্ণ অর্থ বা ফুল ফর্ম। তাহলে ব্রিক্স কিভাবে গঠিত হলো? প্রথমে হচ্ছে 2006 সালে, 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই দেশের বিদেশ মন্ত্রীরা মিলিত হয়ে একটা ব্রিক, তখন কিন্তু সাউথ আফ্রিকা যুক্ত হয়নি বা সাউথ আফ্রিকা ছিল না, তাই ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই দেশের বিদেশ মন্ত্রীরা মিলিত হয়ে ব্রিক গঠন করার প্রস্তাব গ্রহণ করে। পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে 2009 সালের 16 জুন রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ব্রিক গড়ে ওঠে। দেখো রাশিয়া যুক্ত হয়নি, তাই তখন কিন্তু ব্রিক ছিল। কত সালটা দেখছি? সালটা আমরা দেখছি 2009 সালে, তখন ছিল ব্রিক। এরপর 2010 সালে সাউথ আফ্রিকা ব্রিকের সদস্য হয়। সাউথ আফ্রিকা ব্রিকে জয়েন করলো। ব্রিকে জয়েন করার পরে নামটা কি হলো? ব্রিকে জয়েন করার পরে নাম হলো ব্রিক্স। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল ব্রিক, তার পরবর্তীকালে কি হলো? পরবর্তীকালে যখন সাউথ আফ্রিকা যুক্ত করলো, সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর নাম হলো এই এস দিয়ে ব্রিক্স। তাহলে ব্রিক্স এর সম্পূর্ণ অর্থ কি বা পুরো নাম কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই ব্রিক্স সদর দপ্তর কোথায় অবস্থিত? চীনের সাংহাইতে এই ব্রিক্স এর সদর দপ্তর অবস্থিত। এবার আমরা ব্রিক্স এর কার্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটানো, যে ব্রিক্স এর যে সদস্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কিভাবে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে, ব্যবসা বাণিজ্যের কিভাবে উন্নতি ঘটবে সে বিষয়ে এখানে আলাপ আলোচনা করা হয় বা বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পূর্ণ করা হয়, যাতে এই ব্যবসা বাণিজ্যের প্রসার কিভাবে ঘটে সে বিষয়ে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা, যে ব্রিক্স এর যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে কিভাবে তাদেরকে টাকা পয়সার সহযোগিতা করা যাবে বা কিভাবে তাদের উন্নয়ন ঘটবে সে সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করা হয়, অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতা তাদেরকে করা হচ্ছে। নেক্সট হচ্ছে পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ তারা একে অপরকে সাহায্য করবে বিভিন্ন বিষয়ে। বিভিন্ন বিষয়ে তারা কি হয়? তারা একে অপরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে বা সহযোগিতা করবে, সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সেটা হচ্ছে ব্রিক্সের অন্যতম কাজ আমরা বলতে পারি যে পরস্পর পরস্পরকে সহযোগিতা ব্রিক্সের একটা অন্যতম কাজ। নেক্সট হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি করা। ব্রিক্সের যে সদস্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কিভাবে বেশি করে বিনিয়োগ বৃদ্ধি করা যাবে যাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। বিনিয়োগ বৃদ্ধি পেলে কি হবে? বিনিয়োগ বৃদ্ধি পেলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তাহলে বিনিয়োগ বৃদ্ধি কিভাবে করা যাবে এই ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে এটা হলো ব্রিক্সের বিভিন্ন কার্যাবলী। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ক। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা বেশি। তাহলে সার্ক এর পুরো নামটা কি? এস দিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে এটা হলো তোমার সার্কের পুরো নাম। এস দিয়ে সাউথ, এ দিয়ে এশিয়ান, এ দিয়ে অ্যাসোসিয়েশন, আর দিয়ে রিজিওনাল, আর সি দিয়ে কর্পোরেশন। এই বানানটা তোমরা ভালোভাবে দেখে নিবে। পরীক্ষার সময় কি হয়? পরীক্ষাতে এই বানানগুলো তোমরা হয়তো অনেক সময় ভুল লিখে চলে আসো। তাহলে সার্কের পুরো নামটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আরেকবার বলো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। মুখস্থ নিশ্চয়। এই সার্কের সদস্য দেশগুলো 8টা রয়েছে। সার্কটা কি? সাউথ এশিয়ান মানে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিজেদের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কত সালে? সালটা খুব গুরুত্বপূর্ণ, 1985 সালের 8ই ডিসেম্বর একটি সংস্থা গড়ে তোলে। সেটার নাম কি? বলো কি? সেটার নাম হচ্ছে সার্ক। এই সার্কের সদস্য সংখ্যা কটা? সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টা। সেই দেশগুলো কি কি আমরা দেখবো? সেই দেশগুলো হচ্ছে মালদ্বীপ, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। সার্কের সদস্য সংখ্যা কটা? 8টা। তোমরা আমার সাথে সাথে বলো সার্কের সদস্য সংখ্যা কটা? 8টা। আরেকবার বলো সার্কের সদস্য সংখ্যা কটা? 8টা। সেই দেশগুলো কি কি? বলো, মালদ্বীপ,
মালদ্বীপ, তারপরে কি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, নেক্সট ভারত, ভারত বলো, তারপরে কি পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ। সেই দেশগুলোর নাম নিশ্চয় মনে হলো তোমাদের, নিশ্চয় মনে থেকে গেছে, না হলে আরেকবার বলো। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। কি কি দেশগুলো? মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। ব্যাস ক্লিয়ার। 8টা দেশ। 8টা দেশ কি কি? মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ। এই সার্কটা আমরা বুঝতে পারলাম যে দক্ষিণ এশিয়া দেশগুলো নিয়ে গঠিত হয়েছে। এই সার্কের যে কাজ সেগুলো কি কি? সার্কের কার্যাবলী আমরা দেখব, বা সার্কের মূল উদ্দেশ্য বা সার্ক গঠনের মূল উদ্দেশ্য কি সেগুলো আমরা এক এক করে দেখব। তাহলে সার্ক গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা। যে সার্কের যে সদস্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে একটা সহযোগিতার ভাব সৃষ্টি করা, বা একে অপরকে সহযোগিতা করা। বিভিন্ন বিষয়, হয়তো ব্যবসা বাণিজ্য হতে পারে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয় হতে পারে। সেই বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা সার্কের একটা অন্যতম কাজ। নেক্সট হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সার্কের যে সদস্য দেশগুলো রয়েছে সেই সদস্য দেশগুলোর মধ্যে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, কিভাবে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করা হয়, তাদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সমস্ত বিষয়ে কাজ করা সার্কের একটা অন্যতম উদ্দেশ্য। নেক্সট কি? নেক্সট হচ্ছে দারিদ্রতা দূরীকরণ। সার্কের যে সদস্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে দারিদ্রতার কারণগুলো কি কি, বা দারিদ্রতা দূরীকরণের উপায়গুলো কি কি, সে সংক্রান্ত বিভিন্ন যে কর্মসূচি সেগুলো নিয়ে আলোচনা করে সার্ক। তার পাশাপাশি কি? সামাজিক বিভিন্ন বিষয়ে সহায়তা করা। সমাজের যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর কিভাবে উন্নতি করা যায় বা কিভাবে তাদের আরো ডেভেলপমেন্ট ঘটানো যায়, সে সমস্ত সামাজিক বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই সামাজিক বিষয়ের বিভিন্নভাবে সহায়তা করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয় সার্কে। তাহলে এটা হলো তোমার সার্কের উদ্দেশ্য। আমি আবারও বলছি এই বিষয়টা, যে আজকের ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো তোমরা নোটস গুলো তোমরা আমাদের এলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো, আর যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছো তারা ক্লাসটা সম্পূর্ণ দেখো। ক্লাসটা দেখার পর তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাও, সেখান থেকে এই যে নোটস গুলো সেগুলো তোমরা একবার গিয়ে পড়ো, দেখবে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো তোমার সার্কের উদ্দেশ্য। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসিয়ান। আসিয়ানটা কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত এক আঞ্চলিক সংগঠন, যার নাম হচ্ছে আসিয়ান। ওটা কিসের সংগঠন ছিল? ওটা ছিল সাউথ এশিয়া, মানে দক্ষিণ এশিয়া সংগঠন। এটা কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে একটা আঞ্চলিক সংগঠন, যার নাম হচ্ছে আসিয়ান। আসিয়ানের সম্পূর্ণ অর্থ কি? আসিয়ানের সম্পূর্ণ অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে এই বানানটা তোমরা একবার ভালো করে লক্ষ্য করে নেবে, তাহলে যাতে পরীক্ষাতে তোমাদের বানানটা ভুল না হয়। এই আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার জাকার্তে অবস্থিত। তাহলে আসিয়ানটা কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত এক আঞ্চলিক সংগঠন। সদস্য দেশের সংখ্যা কতটি? বর্তমানে আসিয়ানের সদস্য দেশের সংখ্যা হচ্ছে 10টি। যখন আসিয়ান গঠিত হয় অর্থাৎ 1967 সালের 8ই আগস্ট 5টা দেশ নিয়ে আসিয়ান গঠিত হয়েছিল। সেই 5টা দেশগুলো কি কি? সেই 5টা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন্স। এটা হচ্ছে 5টা দেশ, অর্থাৎ 1967 সালে এই 5টা দেশকে নিয়ে আসিয়ান গঠিত হয়েছিল। পরবর্তীকালে কি হলো? 1984 সালে যুক্ত হলো কোন দুটি দেশ? ভিয়েতনাম এবং ব্রুনেই আসিয়ানের সদস্য হয়। নেক্সট 1984 পর 1997 সাল, 1997 সালে যুক্ত হলো দুটি দেশ, সেটা কি? লাওস, মায়ানমার। তারপরে কি? 1999 সালে যুক্ত হলো কোন দুটি দেশ? 1999 সালে যুক্ত হলো একটি দেশ, সেটা হচ্ছে কম্বোডিয়া। দেখো 10টা দেশ কমপ্লিট, ইন্দোনেশিয়ার 10টি দেশ কমপ্লিট। এবার তোমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ এই 10টা দেশের নাম মনে রাখতে হবে। এবার আমরা চলো 10টা দেশের নাম মনে রাখি। কিভাবে আমরা মনে রাখবো? তোমরা আমার সাথে সাথে বলো, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এই 5টা তোমরা আমার সাথে সাথে বলো। কি কি? মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। আরেকবার বলো, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। 5টা দেশ কমপ্লিট, অর্থাৎ 50% দেশের নাম তোমার কমপ্লিট হয়ে গেল আসিয়ানের। এবার আমরা দেখবো কি কি? সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। বলো, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া।
কি সিঙ্গাপুর ইন্দোনেশিয়া। নেক্সট কি মালয়েশিয়া ব্রুনেই, বলো মালয়েশিয়া ব্রুনেই, বলো আরেকবার বলো মালয়েশিয়া ব্রুনেই। কি বেঁচে থাকলো ফিলিপিন্স বা ফিলিপাইন্স। 10টা দেশ কমপ্লিট। 10টা দেশ তাহলে কি কি মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপিন্স। ক্লিয়ার? এই 10টা দেশের নাম তোমরা মনে রাখবে। যারা মনে রাখতে পারছো না আরেকবার দেখবে, তোমরা চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। কি কি মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ফিলিপিন্স। তাহলে এটা হলো তোমার আসিয়ানের সম্পূর্ণ দেশগুলোর নাম বা আসিয়ানের যে সদস্য দেশগুলো রয়েছে তাদের নাম। এবার আমরা দেখব আসিয়ানের উদ্দেশ্য কি কি। শান্তি প্রতিষ্ঠা করা। আসিয়ানের যে দেশগুলো রয়েছে সেই সদস্য দেশগুলোর মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে আসিয়ান লক্ষ্য রাখবে, বা আসিয়ানের একটা অন্যতম কাজ হচ্ছে তাদের সেই সদস্য দেশগুলোর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তাহলে আসিয়ানের একটা অন্যতম উদ্দেশ্য কি হতে পারে, যে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ তোমরা আগেই পড়েছো যে প্রাকৃতিক সম্পদ হতে পারে তোমার, প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা, জল, এই সমস্ত প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে সেগুলোর সদ্ব্যবহার মানে সঠিকভাবে আমরা যাতে ব্যবহার করতে পারি। আমরা বর্তমান প্রজন্মের জন্য ব্যবহার করার পর আমরা যাতে ভবিষ্যতের জন্য সেগুলোকে ব্যবহার করতে পারি সে বিষয়ে একটা লক্ষ্য রাখা হচ্ছে আসিয়ানের অন্যতম উদ্দেশ্য। তাহলে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের পাশাপাশি আসিয়ানের একটা অন্যতম কাজ হচ্ছে সামাজিক উন্নয়ন। সমাজের কিভাবে উন্নয়ন ঘটানো যাবে সে সংক্রান্ত বিভিন্ন যে কাজগুলো হতে পারে, যেমন শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো, এই সামাজিক উন্নয়ন ঘটানো আসিয়ানের একটা অন্যতম উদ্দেশ্য আমরা বলতে পারি। তাহলে এটা ছিল তোমাদের আসিয়ানের যে কার্যাবলী সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ বাণিজ্য, যার মধ্যে আমরা পড়লাম বাণিজ্য কাকে বলে, বাণিজ্যের শ্রেণী বিভাগগুলো আমরা পড়লাম। বাণিজ্যের শ্রেণী বিভাগের পাশাপাশি আমরা বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। গ্যাট কি, ডাব্লিউটিও কি, সার্ক কি, আসিয়ান কি, তারপরে ব্রিক্স কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই বিষয়ে যে নোটস গুলো রয়েছে সেগুলো তোমরা আমাদের রিলেট অ্যাপ্লিকেশনে যাও, ওখান থেকে গিয়ে পড়ো, দেখবে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এই ক্লাস সম্বন্ধে বা এই ক্লাস সম্পর্কিত তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমরা সকলে খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।